আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষণে বা শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব বা তাৎপর্য বা ভূমিকা। গত পর্বে তোমরা সকলে জেনেছো যে পরিণমনের দরুন আমাদের আচরণগত পরিবর্তন হয় বা আচরণের বিকাশ হয়, অন্যদিকে জীবন বিকাশও সংঘটিত হয়। এই জীবন বিকাশের দরুন একদিকে যেমন শিশুর বা ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ সংঘটিত হয়, অন্যদিকে সেই ব্যক্তির মধ্যে পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তন সাধিত হয়। তো এই পরিপ্রেক্ষিতে একটি শিশুর যদি যথাযথ পরিণমন না ঘটে তাহলে শিক্ষণের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হয়। তাই শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণে পরিণমনের গুরুত্ব অপরিসীম। এখন দেখে নেওয়া যাক যে শিক্ষণে বা শিক্ষাক্ষেত্রে পরিণমন কিভাবে ভূমিকা বা তাৎপর্যপূর্ণ। আচ্ছা, প্রথম আমাদের এখানে যে পয়েন্টটি আছে, দেখো, শিক্ষণের গতি ও সীমা নির্ধারণ, অর্থাৎ পরিণমনের মাত্রার উপর একটি শিশুর কতটুকু শিখবে এবং কখন শিখবে, এই বিষয়টা কত দ্রুত শিখবে, এই বিষয়টা কিন্তু পরিণমনের উপর নির্ভর করে। অন্যদিকে পরিণমনের দরুন কোন সময় কোন ধরনের শিখন তার জন্য কার্যকরী হবে, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে পরিণমনের মাত্রার উপর। আমাদের দ্বিতীয় যে ভূমিকা সেটি হলো জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সমন্বয়। অর্থাৎ একটি শিশু যখন বিকশিত হয়, যত বিকশিত হয়, সম্পূর্ণ পরিণমনের দিকে অগ্রসর হয়, তখন এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের মধ্যে সমন্বয় কিন্তু খুব দৃঢ় হয়। এখন আসি, এই জ্ঞানেন্দ্রিয় কি আর কর্মেন্দ্রিয় কি। জ্ঞানেন্দ্রিয় তোমরা সকলেই জানো, জ্ঞানেন্দ্রিয় বলতে আমাদের 5টা ইন্দ্রিয়কে বোঝানো হচ্ছে, যার সাহায্যে আমরা পরিবেশ থেকে অভিজ্ঞতা অর্জন করি। আর কর্মেন্দ্রিয় বলতে বোঝায় আমরা যে অঙ্গ বা প্রত্যঙ্গের মাধ্যমে কর্ম সম্পাদন করে থাকি, সেগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয়। তো আমাদের কর্মেন্দ্রিয় মূলত দুটি, হাত এবং পা। তো এই দুটির মধ্যে যদি যথাযথ সমন্বয় গঠিত না হয় পরিণমনের ফলে, তাহলে কিন্তু শিখন কার্যকরী হয় না। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। তোমরা সবাই বাচ্চাদের সাথে বা শিশুদের সাথে ছোটবেলায় খেলাধুলো করেছো, এখনো হয়তো করো। তোমরা দেখে থাকবে যে একটি শিশুকে যদি তুমি বড় একটি ফুটবল যদি তার দিকে ঠেলে দাও, তাহলে সে ঠিক করে সেটাকে ধরতে পারছে না। অর্থাৎ সে কিন্তু দেখছে, শিশুটি দেখছে যে বলটি আসছে, কিন্তু তার সাথে কি হচ্ছে, উপযুক্ত টাইমিং করে কিন্তু সে হাতটাকে বাড়াতে পারছে না। ফলে কি হচ্ছে, হয় বলটা অন্যদিকে চলে যাচ্ছে, তাকে অতিক্রম করে চলে যাচ্ছে, নতুবা অর্থাৎ বলটা সে কিন্তু সঠিকভাবে ধরতে পারছে না। ওই শিশুটি আস্তে আস্তে যখন বড় হয়, এই একই উদাহরণ করে দেখবে যে যত বড় হতে থাকছে তত তার মধ্যে এই সমন্বয়টা গড়ে উঠছে। আবার তোমরা নিজেদের কথাই চিন্তা করো, তোমরা যখন ক্লাস 5-6-এ পড়তে, কোনো মাস্টারমশাই যদি একটা সেন্টেন্স তোমাদের লিখতে বলতো বা শুনতে বলতো, তোমরা কিন্তু অর্ধেকটা শুনে বা লিখে কিন্তু ভুলে যেতে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য মনে রাখার অবস্থা বা পরিণমন কিন্তু তোমাদের তখন ঘটেনি। এখন কিন্তু সেটা হয়। তোমাদের একটা সেন্টেন্স বা বাক্য তোমাদেরকে বললে অনায়াসেই কিন্তু তোমরা সেই বিষয়টা মনে রাখতে বা একবারেই লিখতে পারো। অর্থাৎ যত বয়স বাড়ছে, পরিণমনের দিকে তোমরা অগ্রসর হচ্ছ, তত এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের মধ্যে যে সমন্বয় আছে সেটা কিন্তু দৃঢ় হচ্ছে। আর এই দৃঢ়তার জন্যই কিন্তু শিখন খুব ভালোভাবে সম্ভবপর। আমাদের তৃতীয় যে পয়েন্ট আছে সেটি হচ্ছে শিখনের মাত্রাকে ত্বরান্বিত করে। তোমরা গত ক্লাসে অনেকেই জানতে চেয়েছিলে যে ত্বরান্বিত বলতে কি বোঝায়। ত্বরান্বিত বলতে হচ্ছে এগিয়ে যাওয়া, অগ্রসর, এগিয়ে দেওয়া। তাহলে শিখনের মাত্রাকে কিভাবে ত্বরান্বিত করে? পরিণমনের মাত্রার উপর নির্ভর করে কোনো শিশু কোনো বিষয়
কত দ্রুত শিখবে, অর্থাৎ তার পরিণমন যদি সঠিকভাবে সংগঠিত হয় তাহলে কিন্তু কোনো বিষয় সম্পর্কে বা কোনো বিষয় সে খুব দ্রুত আয়ত্ত করতে পারবে। অর্থাৎ আয়ত্ত করার অর্থই হচ্ছে সেই বিষয়টা সে শিখেছে। সেই জন্য শিখনের মাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে পরিণমনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে উন্নত ও জটিল আচরণ সম্পাদন। এটা খুবই সিম্পল ব্যাপার। আমরা ছোটবেলা থেকে যত বড় হচ্ছি তত আমাদের সামনে কিন্তু সমস্যা আসে, অর্থাৎ এই সমস্যাটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। কিছু সমস্যা আছে খুবই সহজ এবং কিছু সমস্যা আছে খুবই কঠিন। আমরা যত বড় হচ্ছি আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, কিন্তু ছোটবেলায় যে সমস্যার সমাধান আমরা করতে পারতাম না এখন কিন্তু আমরা সেটি করতে পারি। অর্থাৎ যত আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি অনেক কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারছি। সেই জন্য উন্নত ও জটিল আচরণ সম্পাদন একমাত্র পরিণমনের ফলেই সম্ভব। পরেরটি হচ্ছে শিক্ষা স্তর নির্বাচন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমেই আসি শিক্ষা স্তর। শিক্ষা স্তর বলতে বোঝায় আমাদের যে প্রথাগত শিক্ষা আছে সেই প্রথাগত শিক্ষায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজীয় শিক্ষা, এরকম ভাবে তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষা, পরবর্তীতে আরো উচ্চ শিক্ষা, এইভাবে শিক্ষার স্তরকে ভাগ করা হয়েছে। তো এই শিক্ষার স্তর ভাগ করার পেছনে যে মূল কারণটি আছে সেটা হচ্ছে শিশুর বা শিক্ষার্থীর পরিণমন। অর্থাৎ একটি শিশু কতটুকু পরিণতি হয়েছে বা কতটুকু পরিণত হয়েছে তার উপর ভিত্তি করে সেই বয়স্তরের জন্য পাঠ্যপুস্তক নির্বাচন, পাঠ্যপুস্তকের মধ্যে কি কি থাকবে সেটা আগে থেকে নির্বাচন করা হয়, তাকে কিভাবে পড়ানো হবে, কতটুকু পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু তার বয়স এবং পরিণামের উপর নির্ভর করে গড়ে ওঠে। অর্থাৎ আমরা জানি বর্তমানে 6 বছর বয়স না হলে আর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না। কেন সেটি করা হয়েছে? অর্থাৎ 6 বছর বয়সে তার মস্তিষ্কের এবং শারীরিক এবং মানসিক যে বিকাশ সংঘটিত হয় পরিণমনের দরুন, সেখানে তারা সেই বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। অর্থাৎ ক্লাস 1-এর শিক্ষার্থীরা সাধারণ বর্ণ, সাধারণ অ আ ক খ বর্ণ, 1 2 3 4 সংখ্যা 1 2 3 4 এ থেকে জেড পর্যন্ত এই সাধারণ বিষয়টুকু কিন্তু তাদেরকে শেখানো হয় এবং তাদের শেখানোর পদ্ধতি কিন্তু একটু আলাদা। অর্থাৎ খেলার ছলে শিক্ষা, বাচ্চারা কিন্তু একদম ছোটবেলায় কিন্তু শিখতে চায় না, তাদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে বলে বলে তাদেরকে কিন্তু শেখানো হয়। তো এইভাবে শিক্ষা স্তর নির্বাচনের সাথে কিন্তু পরিণমন ভীষণভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম রচনা। এই একই রকম ভাবে এই শিক্ষা স্তর যেমন ভাবে প্রভাবিত করেছে পরিণমনের দ্বারা, তেমনি ঠিক একই রকম ভাবে পাঠ্যক্রম, যেটা একটু আগেই বললাম যে একটি শিশুর যত বড় হচ্ছে অর্থাৎ ক্লাস বাড়ছে 1 2 3 4 5 6 এরকম ভাবে সে শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদা আলাদা পাঠ্যপুস্তক নির্বাচন করা হয়েছে। সেই পাঠ্যপুস্তকের সমন্বয়কে বলা হচ্ছে পাঠ্যক্রম। তাই এই পাঠ্যক্রমে কি থাকবে, কোন বয়সের জন্য কতটুকু থাকবে, সেটা কিন্তু আগে থেকে নির্বাচন করে রাখা হয়, আর এটি সম্পূর্ণ নির্ভর করে পরিণমনের মাত্রার উপর। আমাদের শেষ পয়েন্ট, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে পরিণমন কেমন। এটা আগের দিনও আমি বলেছি যে একটি শিশু যখন বড় হয় তখন সে আস্তে আস্তে একটি বা দুটি বর্ণ বলতে থাকে, তারপরে একটি শব্দ বলতে থাকে, তারপরে সে একটি বা দুটি শব্দ দিয়ে একটি ছোট ছোট বাক্য বলতে পারে, এবং একটু যখন বড় হয় তখন সে তার মনের ভাব একটি সম্পূর্ণ বাক্যে সুন্দরভাবে বিবরণ দিতে পারে। অর্থাৎ এটা সম্ভব হচ্ছে কিসের জন্য? সে আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, অর্থাৎ পরিণমন বা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, সেই জন্য সে ধীরে ধীরে এই ভাষাটাকে সুন্দরভাবে আয়ত্ত করছে। তো সেই জন্য শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে পরিণমন এইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এই হলো 7টা পয়েন্ট।
আগের দিনও আমি বলেছি যে এই প্রশ্ন কিন্তু বেশিরভাগ সময় 6 নম্বরের জন্য আসে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে 6 নম্বরের একটি কোশ্চেন লেখার জন্য 6টি পয়েন্ট সুন্দর করে লেখাটা খুব কি বলবো 6টি পয়েন্ট লিখলে খুব ভালো হয়। তার সাথে যদি একটি অতিরিক্ত পয়েন্ট লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে।